এই আমার পায়ের অবস্থা দেখুন, দু পায়ের অবস্থা দেখেছেন, জামা প্যান্টের অবস্থা। এই লোকটা পড়ে গেছে ঘোড়া থেকে, চোট তো লাগবেই। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ তীর্থভূমি অমরনাথ গুহার উদ্দেশ্যে। আমি আগের পর্বে চন্দনবাড়ি থেকে এই পঞ্চতারিণী যাত্রা দেখিয়েছিলাম। যারা যারা আগের পর্ব দেখেননি, আগের পর্বটি দেখে নেবেন। এই পর্বে আমি এই পঞ্চতারিণী থেকে হোলি ক্যাপ দর্শন করে বালতালের উদ্দেশ্যে রওনা দেব। চলুন সেই ভিডিও শুরু করা যাক। মর্নিং ফ্রেন্ডস, নতুন সকাল আর নতুন দিন। আজকে এই পঞ্চতারিণী থেকে আমরা বেরোচ্ছি হোলি ক্যাপের উদ্দেশ্যে, সেই ভোলে বাবার দর্শন করব। তো কালকে অনেকটাই জার্নি করে এই পঞ্চতারিণী চলে এসেছি, আর এখান থেকে এবার যাব সেই হোলি ক্যাপ গিয়ে ভোলে বাবার দর্শন করব। তো সমস্ত ইনফরমেশান আপনাদের দিয়ে দেবো, আর কীভাবে যাবেন, কিভাবে দর্শন করবেন, দর্শন করার সময় কি কি মানে মাথায় রাখতে হবে, কি কি ওখানে কোথায় কবুতর থাকে, কোথায় প্রসাদ নিতে হবে, সব বলে দেবো। তো যারা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, এখন সেই লাইন শুরু হয়ে গেছে। এখান থেকে 4:30-র সময় পঞ্চতারিণী থেকে লাইনটা ছাড়ে। তো এবার লাইন আস্তে আস্তে ছাড়া শুরু হয়ে গেছে, আর আমরাও এই 4:28 লাইনে দাঁড়িয়ে গেছি। জয় বাবা বরফানি। এখান থেকে 3 কিলোমিটার হলো সঙ্গম কথার অর্থ হলো 3টি নদী বা স্রোত একত্রিত হয়ে মিলিত হয়েছে বলে একে সঙ্গম বলা হয়। এই 3টি নদী হলো অমরগঙ্গা, পম্পা নদী আর পুষ্করিণী। এই 3টে নদী একত্রিত হয়ে সেই সঙ্গমস্থল বলা হয়। এখান থেকে 3 কিলোমিটার, আর এখান থেকে হোলি ক্যাপ হলো 6 কিলোমিটার। তো ফাইনালি এখান থেকে চেকিং হয়ে 4:43 আমরা রওনা দিচ্ছি সেই হোলি ক্যাপ। আর সঙ্গম তো রাস্তায় পড়বে, ওটা দেখতে দেখতে আমরা চলে যাবো সেই হোলি ক্যাপ। পঞ্চতারিণী থেকে 1150 টাকা 3rd of 17 জুলাই অ্যান্ড রুপিস 950 18 জুলাই থেকে 9 আগস্ট। পঞ্চতারিণী তো বালতাল 2000, আর পঞ্চতারিণী তো শেষনাগ হলো 1700 টাকা, আর পঞ্চতারিণী তো চন্দনবাড়ি 2800 টাকা। 1 কিলোমিটার চলে এসেছি, সঙ্গম 2 কিলোমিটার, হোলি ক্যাপ 5 কিলোমিটার। এখান থেকে বালতাল হলো 13 কিলোমিটার। গরম লাগছে, আবার জ্যাকেটটা খুলে নিলাম, জ্যাকেট টুপি। আর পঞ্চতারিণীতে এই রাস্তাটা কিছুটা খাড়াই, কিছুটা সমতল। এই রাস্তাটা এতটাই খাড়াই, এইভাবে গিয়ে আবার এইভাবে উঠতে হবে, ঠিকই ওইভাবে উঠতে হবে। অনেকটাই খাড়াই আছে এখানে। নিচে থেকে এই রাস্তাটা এইভাবে ঘুরে এইভাবে উঠছে, খুবই খাড়াই। আবার উঠে যাচ্ছে এইভাবে, ওই উপরে উঠতে হবে। ফাইনাল যে চড়াই ছিল সেটা কমপ্লিট করে ফেললাম, এইবার যেটা আছে নর্মাল। ওখানে একটা হালকা চড়াই আছে, তারপর নর্মাল রোড আছে। পঞ্চতারিণীর এই খাড়াইটা প্রচণ্ড। জয় বলে। আর এখানে রাস্তার কাজ চলছে। এখানে চলে এসেছি সেই সঙ্গম পয়েন্ট। এটাই হলো সেই সঙ্গম পয়েন্ট। এখানে 3টে যে নদীর মিলনস্থল হচ্ছে, একদিক দিয়ে আসছে সেই অমরগঙ্গা, আরেকটা হলো পম্পা নদী, আর পুষ্করিণী ঝর্ণা। এই 3টের মিলন যে স্থল, এটাকেই সঙ্গম স্থল বলছে। এটাও আপনারা যাওয়ার সময় দর্শন করে নেবেন, তারপর আবার আমরা রওনা দেবো হোলি ক্যাপের দিকে। এই সঙ্গম স্থল থেকে হোলি ক্যাপ 3 কিলোমিটার, হোলি ক্যাপ থেকে বালতাল 16 কিলোমিটার। তাহলে 16 আর 3 19, আর এদিকে আরও 3 চলে এসেছি, মোটামুটি 22-24 কিলোমিটার তো হাঁটতেই হবে আজকে। কালকে যেরকম 32-33 কিলোমিটার হেঁটেছি, আজকেও সেরকম 24-25 কিলোমিটার হাঁটতে হবে। এখানে আছে মেডিকেল সেন্টার। এখানে আপনার কোনো শ্বাসকষ্ট বা কিছু হলে এখান থেকে মেডিকেল সাপোর্ট নিতে পারেন। এখান থেকে 2টো রাস্তা, একটা রাস্তা এটা হলো বালতাল থেকে যারা ঘোড়া করে আসবে তাদের রাস্তা এটা, আর ওই সাইড দিয়ে বালতাল থেকে যারা হেঁটে আসছে তারা। আর আমরা আসছি এই পঞ্চতারিণী থেকে হেঁটে এই রাস্তাটা। তো আমরা এখন যাচ্ছি সেই হোলি ক্যাপের দিকে হেঁটে হেঁটে। এখন রাস্তাটা নর্মাল আছে, কন্টিনিউয়াস নামতে থাকবে।
এখন আর খাড়াই নেই, সুন্দর বরফ দর্শন পেলাম। এইভাবে বরফ পুরো জমে আছে। আর ওই যে দূরে হলো সেই হোলি ক্যাপ, একদম দেখা যাচ্ছে। জয় বলে জয় বরফানি বাবা কি জয়। এখান থেকে আপনাদের দর্শন করাচ্ছে, আরও কাছে গিয়েও দর্শন করাবো। পুরো বরফ। আবার একটু খাড়ায় আছে, তারপরে আবার সমুদ্র। বাহ, ওই সাইডে ওরা বালতাল থেকে আসছে, ওই রাস্তাটা। এটা পুরোটাই বরফ জমে আছে। গাড়িও এখান থেকেই গুফার ওখান দিক দিয়ে আসছে। মানে এই রাস্তাটা এখন ধীরে ধীরে অনেক আপডেট হয়ে গেছে, যে গাড়িও চলতে পারে এখানে। ফাইনালি আর হয়তো 1 কিলোমিটার বাকি, তারপর সেই গুহার মধ্যে আমি প্রবেশ করব। গুফা একদম কাছাকাছি চলে এসেছি। ওই দূরে গুফা, পুরো বরফ জমে গেছে এখানে। এই যে বরফ, এরা বরফ অনেকক্ষণ থেকে করছিল, সেই বরফ ফাইনালি এদেরকে দেখিয়ে দিলাম। আর একটু তারপরেই সেই বাবার দর্শন। হর হর মহাদেব। বাবার আশীর্বাদে ফাইনালি পৌঁছে গেলাম সেই বাবার দরবারে। কষ্ট হচ্ছে কিন্তু আনন্দ হচ্ছে যে বাবার কাছে পৌঁছে গেছি। সেই বাবার কাছে পৌঁছে গিয়ে আমার খুব আনন্দিত হচ্ছে। হর হর মহাদেব বাবা, তোমার আশীর্বাদে সেই কলকাতা থেকে আজকে চলে এসেছি। জয় ভোলে বাবা। এখানে একটু জ্যাম আছে। হোলি ক্যাপ আর 1 কিলোমিটার এখান থেকে। সূর্য আস্তে আস্তে উঠছে। ফাইনালি সেই হোলি ক্যাপের একদম কাছাকাছি চলে এসেছি। এটাই সেই হোলি ক্যাপ, ওর মধ্যেই সেই ভোলে বাবা আছেন। জয় বলে। রেডি হয়ে গেছি, আর এবার যাব সেই ভোলে বাবার দর্শনে। সেই গুফার দর্শন করব, আর সেই দর্শনের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। জয় বাবা বরফানি। আমি এখন সেই মহাপবিত্র স্থান অমরনাথ গুফার সামনে দাঁড়িয়ে আছি, যেখানে শিব পার্বতীকে অমরত্বের কথা শুনিয়েছিলেন। চারপাশে বরফে ঢাকা পাহাড়, আর এই গুহার মধ্যেই একটি অলৌকিক শিবলিঙ্গ গড়ে ওঠে। এটা কোনো মন্দির নয়, এটি একটি অলৌকিক তীর্থক্ষেত্র। হাজারো কষ্ট সহ্য করে আমরা পৌঁছেছি এই গুফায়। এখন মনে হচ্ছে সত্যি মহাদেবের কৃপা ছাড়া এখানে পৌঁছানো সম্ভব হতো না। জয় বরফানি বাবা। আমি সবাইকে বলবো, জীবনে একবার অন্তত এই অমরনাথ গুফার দর্শন করুন। এই অনুভূতি ভাষায় বোঝানো যায় না, অনুভব করতে হয়। চলুন এবার সেই শিবলিঙ্গের দর্শন করে নিই। সবাই আমার সাথে একসঙ্গে বলুন, জয় বাবা বরফানি, জয় ভোলে, হর হর মহাদেব। 300 সিঁড়ি পার করে চলে এসেছি বাবার কাছে। বাবাকে দর্শন করছি। এই হলো বাবা বরফানি। যারা দর্শন করছেন কমেন্টে অবশ্যই জয় বাবা বরফানি লিখবেন। এখান থেকে নিচে নামার সময় ডান দিকে আর বাঁ দিকে প্রসাদ দিচ্ছে। আপনারা 2 হাত বাড়িয়ে দেবেন, তাহলে 2টো প্রসাদ পাবেন। তারপর অমর পায়রা দর্শন করে নামার সময় ডান দিকে ভোলে বাবার গুফার জল আসছে, সেটা একটা ছোট বোতলে ভরে নেবেন। এরপর আস্তে আস্তে বাবার নাম করে নেমে আসুন। একবারে দর্শন করে না পোষালে আবার একবার দর্শন করুন। জয় বলে, জয় বাবা বরফানি। ভোলে বাবাকে দর্শন করে সেম প্লেসেই আবার চলে আসলাম। ভোলে বাবার দর্শন করার সেই মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব, বা আমার কিভাবে দর্শনের এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যখন ভোলে বাবার গুফাতে গেলাম, গুফার এই যে সিঁড়িটা আছে, এটা প্রায় 300 সিঁড়ি আছে অ্যাপ্রক্স। সেই 300 সিঁড়ি পার করে সে ভোলে বাবার গুফায় পৌঁছাতে হবে। পৌঁছানোর সময় ঠিক ভোলে বাবার গুফা থেকে একটু নিচে পড়বে এই প্রসাদ কাউন্টার, এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে করে ভোলে বাবার একদম, আপনারা চেষ্টা করবেন সবসময় ডান দিক থেকে দর্শন করে যাওয়ার। ডান দিকে কী হয়, একদম ভোলে বাবার সামনে দিয়ে ওই লাইনটা যায়। তো ভোলে বাবার সেই সামনে দিয়ে আমি যাচ্ছিলাম। আস্তে আস্তে ভোলে বাবাকে দর্শন করলাম, মা পার্বতী, গণেশজিকে দর্শন করলাম। একটা যেটা খারাপ খবর, এই
ভোলে বাবা কিন্তু অলরেডি গলে গেছে। আমরা 2 ফুটের মতন দর্শন পেয়েছি। আপনারা তাড়াতাড়ি আসুন, ভোলে বাবাকে দর্শন করুন, গুফার দর্শন করুন। আর ভোলে বাবার কাছ থেকে আশীর্বাদ পেয়েছি। আর ভোলে বাবার আশীর্বাদ ছাড়া এখানে পৌঁছানো মানে যায় না। যাকে ভোলে বাবা ডাকবে সেই এখানে পৌঁছাতে পারে, এত কঠিন দুর্গম রাস্তা পার করে। কালকে আমরা প্রায় 30 কিলোমিটার 32 কিলোমিটার হেঁটেছি। আজকে আবার 6 কিলোমিটার পঞ্চতাইনি থেকে এসে আবার 16 কিলোমিটার বালতাল নামবো। এ ভোলে বাবার দান ছাড়া হতে পারে না। তো ভোলে বাবার কাছে আমার এটাই চাওয়া যে ভোলে বাবা আমার যে দর্শনার্থী যারা দেখছে তাদেরকেও আশীর্বাদ করে দেবে তারা। আর যারা আপনারাও কিন্তু কমেন্টে অবশ্যই জয় বাবা বরফানি লিখতে ভুলবেন না। তো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। কিন্তু একটা কথা যেটা বলার, এই 12,750 ফুট উঁচুতেই যে আমাদের দূষণ মানে আমরা করছি, যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দিচ্ছি, এর জন্য আজকে এইখানে জায়গাটা কোনো ঠান্ডা নেই, কোনো ঠান্ডা বলতে কিছুই নেই, একদম নর্মাল। যে ভোলে বাবা কীভাবে থাকবে, আজকে 3 তারিখে চালু হয়েছে, আজকে আমি দর্শন করছি 5ই জুলাই, সেই ভোলে বাবা আজকে 2 ফুট হয়ে গেছে। তাহলে এখানে গরম যদি এত থাকে তাহলে কি করে ভোলে বাবা থাকবে? ভোলে বাবা তো অটোমেটিকলি গড়ে যাবে। আমি আগেরবার দর্শন করেছিলাম 5 তারিখ 2023-এ, তখন কিন্তু আমি মিনিমাম 6 ফুট দেখেছিলাম, 5-6 ফুটের মধ্যে দেখেছিলাম। কিন্তু এবার আমি জাস্ট 5 তারিখে দর্শন করছি, তাই 2 ফুটের মতন পেলাম। এটা আমাদেরই জন্য, আমাদেরই ভুল। আমরা যে এত এই 12,750 ফুটে এসে যে পলিউশনটা করছি আমরা, তার ফল আমরাই ভোগ করছি। হর হর মহাদেব, জয় ভোলে, জয় বাবা বরফানি। এটা হলো মন্দিরে ওঠার আগে এখানে লাগেজ রাখতে হবে। লাগেজে মোবাইল ফোন যা কোনো কিছু কিন্তু উপরে যাবে না, সব কিছু এখানে রাখবেন। রেখে এখান থেকে একটা টোকেন দেবে আপনাকে, সেটা নিয়ে তারপরে কিন্তু ওপরে ভোলে বাবা দর্শন করতে যেতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। আর একটা জিনিস আমার যেটা মনে হয়, আপনারা যদি টিমে আসছেন 5-7 জন, যদি টিম ওয়াইজ আসছেন, তাহলে সব থেকে ভালো হবে আপনারা নিচে 50-50 করে নেন। বা যদি 4 জন আসছেন, 3 জন করে বা 1 জন করে এরকম ব্যাগ রেখে নিন, আর নিজেরা রেখে নিজেরা দর্শন করে আবার পরের জনকে পাঠিয়ে দিন। এটা কিন্তু বেস্ট। আর এখানে একদম গরম নেই। এই যে এবার আমরা রেডি হয়ে এবার একটু কিছু খেয়ে নেমে যাব। এখন বাজে 11টা 34, আর এখান থেকে আমাকে এখন 16 কিলোমিটার নামতে হবে বালতাল। আর একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যদি আপনি পালকি করে ভোলে বাবার দর্শন করেন গুফার, তাহলে কিন্তু পালকিওয়ালা পুরো গুফার যে 300 সিঁড়ি আছে সেটা আপনাকে আপ ডাউন করতে হবে না। পালকিওয়ালাই পুরোটা 300 সিঁড়ি আপ ডাউন করে দেবে। এই পালকি নিয়ে পুরো গুফাতে তুলবে, আবার গুফা থেকে নামিয়ে দেবে। আর ঘোরাতে আসলে কিন্তু আপনাকে নেমে আপনাকে সেই 300 সিঁড়ি আপ ডাউন করতে হবে। এটা জাস্ট আপনাকে ইনফরমেশান দিলাম। হর হর মহাদেব। নেমে এসে এখানে অনেক ভান্ডারা পেয়ে যাবেন, একটা ভান্ডারাতে খেয়ে নিন, তারপরে আবার নামতে শুরু করবেন। এটা নিয়ে এই খাবারটা খেয়ে নিলাম অল্প একটু। একটা ইনফরমেশান আমি বলতেই ভুলে গেছি, যে ইনফরমেশানটা হলো, আমি ভোলে বাবা যখন দর্শন করলাম, আপনারা কিন্তু একটা ছোট বোতল রাখবেন। সেই ছোট বোতলে আপনি দর্শন করে নামছেন, নামার ওখানেই দেখবেন সবাই জল নিচ্ছে, ওখান থেকে আপনি ওই ছোট বোতলে জলটা ভরে নেবেন, ওই জলটা বাড়িতে নিয়ে আসবেন। খুব ভালো ওটা। এই শ্রী পশুপতিনাথ সেবক দিল্লি, এইখানকার সামনে এই কিন্তু আপনি লকার রুম পেয়ে যাবেন। পালতাল থেকে আসছেন, আপনার আসার পথেই ঠিক এখান থেকে গোফা যেতেই এইদিকে পড়বে ডান হাতে এই লকার, ক্লক রুম নম্বর 5। এখানেও আপনি আপনার লাগেজ রেখে যেতে পারেন, কারণ একসাথে সবাই যদি একদম মন্দিরের কাছে গিয়ে লকার রুমে জমা দেন, তাহলে ওখানে একটা গ্যাদারিং হয়ে যাচ্ছে। সেই হিসাবে এখানেও আপনি লাগেজ রেখে মোবাইল ফোন জমা রেখে সেই টোকেন নিয়ে ভোলে বাবার দর্শনে যেতে পারেন। আর এই ভান্ডারাতে একবার যাচ্ছি, দেখি কেমন এই ভান্ডারা, আপনাদেরকে দেখাবো। চার্জ দেওয়ার জায়গা এইভাবে বানানো হয়েছে, কিছু বোর্ড বানানো আছে, এখানে আপনি চার্জ দিতে পারেন। রোমাইল গেট এখান থেকে 10 কিলোমিটার, আর কালীমাতা মন্দির এখান থেকে 2 কিলোমিটার।
এখান থেকে 2 কিলোমিটার হলো সেই কালী মাতার মন্দির, সেটাও আপনাদেরকে দেখাবো। এটা বালতাল রুটে আসা বা যাওয়া সে সময় আপনি দেখতে পাবেন। বালতাল থেকে আমরা নামা শুরু করে দিয়েছি, এখন বাজে 12টা 11। 12টা 11 বালতাল থেকে নামছি। বালতাল থেকে নামার পথেই এরকম করবে বসার জায়গা, এখানে আপনি একটু রেস্ট নিয়ে নিতে পারেন। আর দেখুন সবাই বালতালের মানে নিচে থেকে আসছে দর্শন করতে। বালতাল দিয়ে নামার পথেই পেয়ে গেলাম সেই বরফ, এই যে বরফ। আর বরফ এখানে থাকছে না, এত পলিউশন করছি আমরাই, যার জন্য বরফ সব গলে যাচ্ছে, ভোলে বাবা পর্যন্ত গলে গেছে। তাও এখানে এই যে বরফ আমরা দেখতে পাচ্ছি, এটাই আমাদের কপাল। ভোলে বাবার দর্শন করে এবার আমি বালতাল দিয়ে নামছি। এই রাস্তাটা একটু খাড়া হলেও তুলনামূলকভাবে একটু শর্ট, কিন্তু কষ্ট তো আছেই। সেই বুকে ভোলে বাবার আশীর্বাদ নিয়ে এবার আমি যাচ্ছি সে বালতাল। आप कहाँ से हैं? मैं भोपाल से हूँ। कैसे लगा दर्शन करने? अच्छा लगा, बाबा का जो आनंद आ गया। बहुत आनंद आया। जो लोग बाबा का दर्शन करने आएंगे उसके लिए क्या मैसेज देंगे? उसके लिए यही मैसेज दे रहे हैं, बाबा बर्फानी सबका भला करे। जय बोले जय बोले। मैं भोपाल से। सर आप भी आया सर? भोपाल सर से। कैसे लगा दर्शन बहुत करने? शानदार। मैं 2 साल से आ रहा हूँ लगातार। यहाँ दर्शन करने के बाद जितनी थकावट रहती है बाबा के चढ़ाई में, सब खत्म हो जाती है। और ये मेरा हस्बैंड है। एकदम आप- सर आपका नाम सर? पुष्पेश सिंह राजपूत। থ্যাংক ইউ স্যার, জয় বলে। বরফে পুরো একটা চাং জমে আছে এখানে, আর এখান থেকে আমরা বরফের উপর দিয়ে যাবে। রিক্স আছে এখানে, দাঁড়ানো যাবে না, যখন তখন গলে পড়ে যেতে পারে। এখানে রিক্স আছে, आप लोग खड़ा मत होइए इधर। যখন তখন ওই বরফটা চাং ভেঙে পড়তে পারে, আর ওনারা ফটো তুলছে। পালকি করে নিচে নামছে সে মাতাজি দর্শন করে, পালকি করে উঠছে। পালতালের রাস্তাটা ছোট হলেও অনেকটাই খাড়াই। দেখুন এই রাস্তাটা উঠতে প্রচুর কষ্ট হচ্ছে সবারই। আর একটা যে নিউজ, যেটা আপনাদের বলাই হয়নি, যে এবছর কিন্তু হেলিকপ্টার সার্ভিস বন্ধ। এবছর হেলিকপ্টার সার্ভিস বন্ধ রেখেছে, যেহেতু নো ফ্লাই জোন করে দিয়েছে। এটা ড্রোনও এখানে উড়ানো যাবে না, ওর জন্য এবছরে কিন্তু হেলিকপ্টার সার্ভিস বন্ধ। ওর থেকে সেই ঝর্ণার জল আসছে, আর সেই জলই এখানে খাওয়া দাওয়া চলছে। ভালো জল, খুব সুন্দর জল আছে। সেই কালী মাতার মন্দির আপনাদের দর্শন করাচ্ছি। এই জায়গাটা প্রচন্ড খাড়া। জয় মা, জয়। বিশাল খাড়া এই জায়গাটা, এখানে কিন্তু শ্বাসকষ্টেরও প্রবলেম হয়। খাড়াইটা দেখুন, ওই সাইড দিয়ে আসছে, সেইটা এইভাবে উঠছে। আর এই যে কালী মাতার মন্দির, জয় মা। এখান থেকে বারাডি মার্গ 2.3 কিলোমিটার, আর দোমাল গেট হলো 8.10 কিলোমিটার। লেখা আছে ভিজিট হ্যাপিজান, ভিজিট এগেন। এই রাস্তায় এরকম ঝর্ণা দেখতে পাবেন, ঝর্ণা দিয়ে জল এইভাবে নিচে নেমে যাচ্ছে, ওদিক থেকেও নামছে। আবার এখান থেকে কিন্তু রাস্তাটা চড়াই হচ্ছে, একটু চড়াই আছে। এই যাত্রায় কিন্তু সাথে যারা বালতাল থেকে গুফা, আবার গুফা থেকে বালতাল এটা করবেন, তাদের কিন্তু বেশি লাগেজ ক্যারি করতে হবে না। শুধু সাথে একটা ছোট ব্যাগ রাখলেই হবে। সাথে রাখবেন ছোট একটা জলের বোতল, রেনকোট,
আর পর্যাপ্ত কিছু মেডিসিন যেগুলো আপনারা খান বা কিছু যে মেডিসিনগুলো আপনার না হলে চলবে না সেটা রাখবেন। আর মাথায় কিন্তু টুপি রাখবেন, টুপি, মুখে মাস্ক। রাস্তাটা প্রচণ্ড ধুলো আছে। আর এই রেলিংয়ের বাঁ দিক দিয়ে হাঁটবেন না, আপনি সবসময় চেষ্টা করবেন ডান দিক দিয়ে হাঁটার। পালকিওয়ালা আপনাকে ধাক্কা মেরে দেবে, ঘোড়াওয়ালা ধাক্কা মেরে দেবে। এর জন্য সবসময় নিজেকে সেভ করে তারপরে চলবেন। এখান থেকে ঘোড়ার রাস্তা আর মানুষের রাস্তা এক হয়ে গেল। বালতাল থেকে ঘোড়ার রাস্তা, এরা ঘোড়ার রাস্তা, সে এবার এই রাস্তাতেই যাবে। এবার আপনাকে ঘোড়া, পিট্টু, পালকি সব আপনাকে ডিস্টার্ব করবে। আপনি হাঁটবেন, আপনাকে ধাক্কা মারবে। আবার এই রাস্তা দিয়েই যাবে সেই গুফা। 2 মাইল গেট আর 7 কিলোমিটার, আর বালতাল বেস ক্যাম্প হলো 9.5 কিলোমিটার। আমরা চলে আসলাম সেই বারারি মার্গ। এখান থেকে বালতাল 8.60 কিলোমিটার। আর এইবার সেই ঘোড়া, পালকি সব একসাথে তো চাপ। আর আমি আছি আপনাদের যেটা বলছিলাম তা সেটা আমি নেই, আমি উল্টো দিকেই আছি। আমার থাকার কথা ডান দিক, আমি রয়েছি বাঁ দিক। ওই দিক দিয়ে দেখুন ঘোরা যাচ্ছে, আবার এদিক থেকে ঘোরা, তাহলে ওই দিক থেকে আবার নর্মাল লোক হেঁটে যাচ্ছে, তাহলে আমি কোথায় হাঁটবো? আমি তো নামছি। এইটা সব থেকে বড়ো প্রবলেম। এই ঘোড়াটা পড়ে গেছে দেখুন, ঘোড়ার উপরে লাগেজ ছিল, সেই লোকটা পড়ে গেছে ঘোড়া থেকে। চোট তো লাগবেই। ঘোড়াটা উল্টে এখান থেকে পড়ে গেছে, আর এই লোকটা ছিল ঘোড়াতে, মাজায় তো লাগবেই। লোকটা প্রচুর চোট খেয়েছে, ঘোড়ার সাথে এই লোকটা প্রচুর চোট খেয়েছে। ঠিক না? কি অবস্থা ঘোড়াতে চড়া, যে কি রিস্ক। লোকটা উপর থেকে পড়ে গেছে, লোকটা জানি না মাজায় তো লেগেছেই, ঘোড়াটারও লেগেছে, কিন্তু ঘোড়াটা ঠিক আছে দেখলাম, লোকটা মাজা ধরে আছে। লেগেছে এখন না হোক, কিছুক্ষণ পরে বুঝতে পারবে। একটু অ্যালার্ট না থাকলেই। ঘোড়াওয়ালা কী করেছে, একটা সাইডে দাঁড় করিয়ে দিয়েছে লোকটাকে, দিয়ে খাবার খাচ্ছে। এর জন্য ওই লোকটার এই ঘটনাটা ঘটে গেল। খুব বাজে ঘটনা ঘটলো। বালতালে যাওয়ার রাস্তায়, মানে গুফা থেকে বালতাল যাওয়ার পথে বা বালতাল থেকে গুফা যাওয়ার পথে, এই জায়গাটায় কিন্তু আপনারা সবসময় সাবধান থাকবে। যখন তখন পাথর কিন্তু ওপর থেকে পড়তে পারে, একটু তাড়াতাড়ি এই জায়গাটা পার করবেন। এবার পুরো নিচে নামবো আবার। 2 মাইল এখান থেকে 4 কিলোমিটার, আর রেলপত্রি 1.5 কিলোমিটার। আর রাস্তায় যা ধুলো, বাপরে, সারা রাস্তা ধুলো উঠছে, দেখেছে? নিচে থেকে রেলপত্রি আর গুফা থেকে রেলপত্রি রাস্তার অবস্থা এতটাই খারাপ, সেটা আমার ফেস দেখে আপনি বুঝতে পারছেন। ধুলোই ধুলো, পাগল করা ধুলো। আর নিচে থেকে রেলপত্রি এই পর্যন্ত এখন এই ভালো রাস্তা করে দিয়েছে, আবার তারপর থেকে ধুলো আর ধুলো, পাগল হয়ে যাবেন আপনি, পাগল। মানে আমি ভিডিও করতেই পারিনি, বের করবো কি ক্যামেরা, ধুলো হয়ে যাবে। এইটাই চোখ মুখের অবস্থা দেখুন, মাথায় একটা বেঁধেছিলাম তাই, নাহলে এই আমার পায়ের অবস্থা দেখুন, 2 পায়ের অবস্থা দেখেছেন, জামা প্যান্টের অবস্থা। আর এই রেলপত্রির এখানেই বরফ জমে আছে, দেখে আবার নিচের দিকে নেমে যাচ্ছে। ডোমেল থেকে এই 2 কিলোমিটার। এই রাস্তাটা যেরকম বানিয়ে দিয়েছে, এরকম যদি রাস্তা বানিয়ে দেয় তাহলে কিন্তু ধুলো থেকে বাঁচা যায়। রাস্তাটা অনেক চওড়া হয়েছে, কিন্তু ওইদিকে অবস্থা খুব খারাপ। আমি বালতালের এই রুটটা কাউকে নিতে বারণ করবো, ধুলোর অবস্থা। আর বৃষ্টি হলে তো বিশাল কাদা হবে। ডোমেল গেট চলে এসেছি, ওই যে নিচে, ওখান থেকে সবার পার্চি আবার নিয়ে নিচ্ছে। আর এখানে লেখা আছে শ্রী অমরনাথজি যাত্রা সাইনবোর্ড। ফাইনালি যাত্রা শেষ হবে আর কিছুক্ষণের মধ্যে।
অবস্থা খারাপ, বালতাল রাস্তা এত খারাপ। অমরনাথ যাত্রা আসবেন কিভাবে, অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে কিভাবে আসবেন। আসতে গেলে মোটামুটি যদি এই এত তাড়াতাড়ি ডিসিশান নিতে চান তাহলে যে কোনো জায়গায়, বালতালের এখানেও ইনস্ট্যান্ট মানে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, পেহেলগাঁওতে হয়ে যাচ্ছে, আর জম্মু রেল স্টেশনও হয়ে যাচ্ছে, এটা একটা। আর যদি আপনি আগে থেকে প্রস্তুতি নেন তাহলে এপ্রিল মাসে কিন্তু এই সাইনবোর্ড এটা ডিক্লেয়ার করে যে আমাদের অমরনাথ যাত্রায় অমুক ডেট থেকে শুরু হচ্ছে, অমুক ডেট থেকে আপনি মেডিকেল করতে পারবেন, আর অমুক ডেট থেকে আপনি অফলাইন আর অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর মেডিকেল করার জন্য সাইনবোর্ড কিছু হসপিটালকে সিলেক্ট করে দেয়, তার মধ্যে আপনাকে সেই মেডিকেলটা করে নিতে হবে, তারপরে আপনি অফলাইন বা অনলাইনে রেজিস্ট্রেশন করে নেবেন। যেইবার রেজিস্ট্রেশন করার সময় আপনাকে ভাবতে হবে আমি কোন ডেটে যাব। হয়তো অমরনাথ এবছর যেরকম 3 তারিখ খুললো, 3 জুলাই, এরকম আপনাকে ঠিক করতে হবে যে 3 জুলাই যাবেন না 4 জুলাই যাবেন। আপনি যে ডেটটা বলবেন সেটা অনলাইন বা অফলাইন সেই ডেটটা আপনার এসে যাবে। তার জন্য ওই 150 টাকা মতন লাগে, এটাই হলো নিয়ম। তারপরে আপনার তার 2 দিন আগে সেই বালতাল হোক পেহেলগাঁও হোক সেখানে চলে আসতে হবে, এটাই হলো সিস্টেম। একদিন আগে আসলে হয়ে যাবে বালতালে, আর পেহেলগাঁওয়ে একদম মানে একদিন আগেই আসতে হবে। যদি ভগবতীনগর বেস ক্যাম্প দিয়ে আসেন তাহলে ভগবতীনগর বেস ক্যাম্পের ভিডিও আছে, দেখে নেবেন। এটাই হলো অমরনাথ যাত্রার কিছু ইনফরমেশান। যাই বলে সোনমার্গ বলছে 17 কিলোমিটার, শ্রীনগর 101, জম্মু 350, আর বেস ক্যাম্প 3 কিলোমিটার এখনও যেতে হবে। আর কার্গিল এখান থেকে 111 কিলোমিটার, আর লে হলো 327 কিলোমিটার। তো এই আমার যে RFID কার্ড আছে এটা আমাকে দিয়ে দিতে হবে, এটা এবার ওনারা নিয়ে নেবেন আমার কাছ থেকে। এই কার্ডটা আমাকে এখনই দিয়ে দিতে হবে ওদের কাছে। এই যে কার্ড আমি দিয়ে দিলাম, যাত্রী কার্ড এখানেই দিয়ে দিতে হয়। আর এরপর এখনও 3 কিলোমিটার হাঁটতে হবে এখান থেকে বেস ক্যাম্প। ওখানে গিয়ে একটা ট্রেন নিতে হবে, আর আইদার শ্রীনগর যেতে হবে, যে কোনো একটা ডিসিশান নিতে হবে। তো দেখি কোন ডিসিশানটা নেওয়া যায়। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিভার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।